নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আগরতলা থানার বরকলা গ্রামের খুনের ঘটনায় গ্রেপ্তার মূল আসামি। গাড়ি ড্রাইভারদের বিক্ষোভে হয়রানি সাধারণ যাত্রীদের। রেশন ডিলারদের নেই কোনো ধর্মঘট বীরভূমে। বেশ কয়েকটি মন্দিরে চুরি দুবরাজপুর ব্লকের কৃষ্ণনগরে। ট্রাক চালকদের বিক্ষোভ আন্দোলন মুরারোয়ে। মহিলা তৃণমূল কংগ্রেসের পাড়া বৈঠক মুরারোয়ে। হনুমান মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা উদ্বোধন খয়রাশোলে। খয়রাশোল ব্লকের কাকরতলা থানার পশ্চিম বরকলা গ্রামে গত ২০শে ডিসেম্বর শেখ মতিন নামে এক ব্যক্তিকে মারধর করে পাথর দিয়ে থেতলে খুনের ঘটনায় কাকরতলা থানার বিনয়ঘাট সংলগ্ন এলাকা থেকে গতকাল মঙ্গলবার ২রা জানুয়ারি রাত্রে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল কাকরতলা থানার পুলিশ। ধৃতের নাম শেখ মুজিবুর রহমান, বয়স ৫২ বছর, বাড়ি কাকরতলা থানার পশ্চিম বরকলা গ্রামে। ধৃত শেখ মুজিবুর রহমানকে আজ বুধবার ৩রা জানুয়ারি দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে কাকরতলা থানার পুলিশ। এদিন দুবরাজপুর আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে জানান, 20/12/2023 তারিখে ফিরোজা বিবি একটা কাঁকরতলা থানায় একটা অভিযোগ দায়ের করেছিল। তার স্বামী শেখ মাতিনকে যখন বাড়ির বাইরে রাত্রিবেলাতে বাড়ির বাইরে আসে, তখন কিছুজন ব্যক্তি তাকে আটক করে মারধর করে এবং পাথর দিয়ে থেতলে তাকে প্রাণে মেরে ফেলে। এই অভিযোগ পাওয়ার পর কাঁকরতলা থানার পুলিশ তদন্তে প্রথমে শেখ সাকির এবং শেখ হাসুকে এলায়েজ আজমত এই দুজনকে অ্যারেস্ট করেছিলেন এবং আরও একজন আজকে অর্থাৎ শেখ মুজিবুর ওনাকে অ্যারেস্ট করে আজকে আদালতে তোলেন তদন্তকারী অফিসার। মোট ৩ জনকে এখনও পর্যন্ত এই কেসে অ্যারেস্ট করেন এবং মুজিবুরকে তদন্তকারীর আবেদন মোতাবেক ৭ দিন পুলিশ কাস্টাডি মঞ্জুর করেন এবং তার যে বেল পেয়ার ছিল উভয় পক্ষের শুনানির পর তার বেল পেয়ার রিজেক্ট করেন আদালত। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। কেন্দ্র সরকারের হিট অ্যান্ড রান নতুন আইনের বিরুদ্ধে আজ বুধবার ৩রা জানুয়ারি সকাল থেকে বীরভূমের সিউড়ি বাস স্ট্যান্ড সহ বিভিন্ন জায়গায় এমনকি জাতীয় সড়কে গাড়ি চালকরা বিক্ষোভে সামিল হলেন। বিভিন্ন জায়গায় ঘন্টার পর ঘন্টা বিক্ষোভ চালানোর পাশাপাশি কোনো কোনো জায়গায় প্রতীকী অবস্থান চালানো হয় যানবাহন চলাচল বন্ধ রেখে। গাড়ি চালকদের তরফ থেকে দাবি করা হয়েছে নতুন আইন প্রত্যাহার করা হবে এমন সিদ্ধান্ত যতক্ষণ না কেন্দ্রের তরফ থেকে জানানো হচ্ছে ততক্ষণ এই ধরনের বিক্ষোভ সমাবেশ চলবে। এমন বিক্ষোভ সমাবেশের ফলে দফায় দফায় বিভিন্ন জায়গায় যানজট সহ নানান সমস্যা তৈরি হতে দেখা যাচ্ছে। এর ফলে রীতিমতো স্তব্ধ হয়ে গিয়েছে গণপরিবহন। গাড়ি চালকদের এমন সিদ্ধান্তের ফলে হাজার হাজার মানুষ নিজেদের গন্তব্যে যাওয়ার জন্য বের হলেও তারা তা করতে পারছেন না, আটকে পড়েছেন। অসুবিধায় পড়েছেন নিত্যযাত্রীরা। সকাল ৭টা থেকে শুরু হয়েছে এমন বিক্ষোভ কর্মসূচি। এদিন ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি লক্ষণ তাঁতি জানান, এটা আমাদের ড্রাইভার অ্যাসোসিয়েশন থেকে আমরা 10 মিনিটের জন্য অবরোধ করেছিলাম। হ্যাঁ, কোন রাস্তা? আমাদের এই যে 14 নম্বর রাস্তা, হাইওয়েটা। কেন আমরা অবরোধ করেছিলাম? ওই যে কেন্দ্র সরকার যে আইনটা করেছে আমাদের ড্রাইভারদের জন্য, যে অ্যাক্সিডেন্ট হলে ধরুন আমরা তো অত টাকা পয়সাও দিতে পারবো না, আর এত বছর জেলও খাটতে পারবো না। আর ওই টাকাটা থাকলে তাহলে আমরা অন্য কিছু করতাম, আমরা তার ড্রাইভার করতে আসতাম না। হ্যাঁ, তাহলে এই আইনটা আমরা বলছি যে কালা আইনটা যাতে মানে তুলে লেখ সরকার। হ্যাঁ, এটার জন্য আমরা 10 মিনিট পথ অবরোধ করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, পথ অবরোধ আমরা তুলে নিয়েছি। 10 মিনিটের জন্য পথ অবরোধ ছিল।
এই আইনটা। এখন গাড়িগুলো চলুক এটা ভাবনা চিন্তা করছে, কিন্তু আমাদের ভাবনা চিন্তা আলাদা। অমিত শাহ যতদিন নিজের মুখে না বলবে ততদিন আমরা এরকম ভাবে ধর্মঘট করবো। হ্যাঁ, তো অমিত শাহ নিজের মুখে এটা আইনটা তুলে দেখ, তাহলে আমাদের কোনো ধর্মঘট ছাড়বে না, ধর্মঘট আমাদের চলতেই থাকবে। কিন্তু পাশাপাশি ড্রাইভার রাজু দাস বলেন, আমাদের যে অমিত শাহ যে একটা কালা করেছে, সেই জন্য আমরা আজকে সিউড়ি আবদারপুরে এখানে আমরা স্ট্রাইক করেছিলাম। ড্রাইভার, সব ড্রাইভার, আমরা ড্রাইভার, অল ড্রাইভার। রাস্তা কি অবরোধ করেছে? হ্যাঁ, কোন রাস্তা? আমরা এই যে ন্যাশনাল হাইওয়ে 10 মিনিটের জন্য অবরোধ করেছিলাম। অন্যদিকে জিতেন দেবনাথ জানান, ভোর 5টা থেকে কেন্দ্র সরকারের আইন লাগুর বিরুদ্ধে বাস ড্রাইভার বা যত ড্রাইভার আছে, 4 চাকা বাস শ্রমিকরা বা যে কোনো ড্রাইভার শ্রমিকরা আমরা বন্ধ করেছি যে গাড়ি চালাবো না। আমরা আমাদের কাছে 10 লাখ টাকা নাই, আর 10 বছর আমরা জেল খাটতে পারবো না। আমরা কোনো গাড়ি চালাবো না। এই কেন্দ্রীয় কালো আইন গাড়ি চালিয়ে আমরা কি করবো? এই 300-400 টাকা মাইনে পাই, তারপরে 10 লাখ টাকা আমরা কোথা দিতে যাব? 10 বছর জেল কাটতে যাব। তারপর আমার মেয়ে, ছেলে, বউ তারা কি করবে আমাদের জেল হয়ে গেলে? ইচ্ছাকৃত তো আর অ্যাক্সিডেন্ট হয় না, যে ইচ্ছাকৃত অ্যাক্সিডেন্ট করে কেউ। কেন্দ্রীয় সরকার কি ভেবেচিন্তে আইনটা করেছে ড্রাইভারদের জন্য? কালকেই পুরন্দরপুরে একটা সরকারি বাস সাউথের সে অ্যাক্সিডেন্ট করলো, একটা লোক মারা গেল, তাহলে তারও তো এই কেসই হবে। আজকে সকাল থেকেই কোনো ড্রাইভার, আমরা বাস চলে যাক, বাস গাড়ি সব চলে যাক, কিন্তু ড্রাইভার দিকে আমরা নামিয়ে নেবো, ড্রাইভার দিকে যেতে দেবো না। সেও একটা ড্রাইভার। খালি মাত্র স্কুল বাস আজকে ছেড়ে দেওয়া হচ্ছে, স্কুলের বাচ্চারা আছে বলে স্কুল বাস আমরা ছেড়ে দিচ্ছি। আমরা ড্রাইভার, অ্যাম্বুলেন্স আর স্কুল বাস ছেড়ে দেওয়া হচ্ছে, আর কিছু ছাড়ছি না, তার কারণ ড্রাইভারদেরকে নামিয়ে দেওয়া। অপরদিকে এদিন এক ছাত্রী বলেন, বাসে চেপেছিলাম, সকালের বাসগুলো বেরিয়েছে, সেই হিসেবে এটাও বেরোবে ভেবেছিলাম, কিন্তু ওখানে গিয়ে আটকে দিয়েছে। এখন কার আটকেছে? পাবলিক ড্রাইভার আটকে দিয়েছে। কি জানতে পেরেছেন কি জন্য আটকেছেন? এখন আমি সেটা জানতে পারিনি যে কিসের জন্য আটকেছে বা কেন। গাড়ি যাওয়া সবার জন্য জরুরি, বুঝতে পারছি না কী হবে। কোনো গাড়ি বেরোচ্ছে এখন? কোনো গাড়ি বেরোচ্ছে না, সকালের গাড়িগুলো বেরিয়েছে বলছে, এখন 7টা থেকে গাড়ি আটকে দিচ্ছে। সরকারি বেসরকারি বাস বেরোচ্ছে না? বেসরকারি কথা বলতে পারবো না, সরকারি বাসগুলো বেরিয়েছে না। কখন থেকে দাঁড়িয়ে আছেন? সকাল 7টা থেকে দাঁড়িয়ে আধা ঘন্টা বাসেই ছিলাম, তাও ওখানে অনেকক্ষণ আটকে ছিল। এখন নামলাম, দেখি এখন কি পরিস্থিতি আছে? এখন পরিস্থিতি তো কিছু বুঝতে পারছি না। ড্রাইভাররা বলছে যে ফায়সালা যা হবে তার উপর নির্ভর করে। কি ভাবছেন কিভাবে যাবেন? কোনো উপায় নেই। সকালে যদি জানতাম, আগে যদি জানতাম তাহলে ট্রেনে যাওয়া হতো। এখন আর ট্রেনও নেই, কিছুও নেই, দেখি কী করা যায়। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। গোটা দেশ ও রাজ্যের পাশাপাশি চলছে রেশন ডিলারদের ধর্মঘট, কিন্তু তার অন্য চিত্র দেখা গেল বীরভূম জেলা জুড়ে। আজ বুধবার 3রা জানুয়ারি সকালবেলা থেকেই মানুষের সুবিধার্থে রেশন দোকান খোলা আছে এবং সাধারণ মানুষ তার রেশনে প্রাপ্য মাল বা দ্রব্য নিয়ে যাচ্ছেন। ধর্মঘটের কোনো প্রভাব পড়েনি বীরভূম জেলা জুড়ে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। দুবরাজপুর থানার যশপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর গ্রামের পঞ্চগ্রামীণ শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির ও পুরোহিতের বাড়িতে সোনা ও রূপার অলংকার চুরি।
প্রায় লক্ষাধিক টাকা চুরি হয়েছে বলে দাবি। পাশাপাশি এই মন্দিরের পেছনে একটি কালী মন্দিরের চুরির ঘটনা ঘটে। ঘটনার খবর পাওয়ার পরে ঘটনাস্থলে যায় দুবরাজপুর থানার পুলিশ। তদন্ত শুরু করেছে পুলিশ। এছাড়াও ওই পঞ্চায়েতের লোহাগ্রামেও বেশ কয়েকটি মন্দিরের চুরির ঘটনা ঘটে। এখানে কালী মন্দির, মা চণ্ডীর মন্দির ও গোসাই মন্দিরে চুরির ঘটনা ঘটে। সবকটি চুরির ঘটনা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ। কী করে একসঙ্গে এতগুলো মন্দিরের চুরির ঘটনা ঘটল তাও খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের উপরে আস্থা রাখছেন এলাকার একাংশ। দোষীদের কঠোর শাস্তি চাইছেন এলাকার মানুষ। এদিন লোহাগ্রাম কালী মন্দিরের সেবায়িত কানুন গোপাল চক্রবর্তী জানান, আমি কানুন গোপাল চক্রবর্তী, আমি এই মন্দিরের একজন সেবায়িত। হ্যাঁ, তো এটা যশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লোহাগ্রামের আদি দরবার কালী মন্দির। এখানে প্রাচীন যুগে প্রায় 500 বছরের পুরনো এটা পুজো এবং এটা খুব জাগ্রত। এখানে আগেকার দিনে রাজাদের আমলে দরবার বসতো, সেই জন্যই দরবার বসতো বলে নাম হয়েছে দরবার কালী। তো যাই হোক, হঠাৎ আজকে ভোরবেলায় জানতে পারলাম যে মন্দিরের তালা ভেঙে আমাদের চুরি হয়েছে। যেহেতু আমাদের শিলামূর্তি, সকাল সন্ধ্যে পূজা এবং সন্ধ্যা হয়, তো এখানে মাকে অলঙ্কার পরানোই থাকে। সেই অলঙ্কারের মধ্যে ছিল একটা উপর মুকুট, যার ওজন আনুমানিক 22 থেকে 25 ভরি, একটা মুন্ডমালা উপর পা থেকে গলা পর্যন্ত, যারও আনুমানিক ওজন হবে 20-25 ভরি, একটার উপর চাঁদমালা, সেটাও প্রায় 20-25 ভরি। তাছাড়া ছিল পায়ের উপর তোড়া ছিল, আরও কিছু উপর জিনিস সামগ্রী ছিল। আর সোনার মধ্যে ছিল একটা নাকের নথ, একটা টিকলি, 6টা টিপ, তারপরে হাতে নোয়া বাঁধা, এগুলো মাকে পরানো ছিল। প্রায় 80 থেকে 85 ভরি রূপো আর 1 থেকে 1.5 ভরি সোনার গয়না চুরি গেছে। এবং আমাদের পিছনে রয়েছে একটা মা চণ্ডী, সেখানেও কিছু টাকা পয়সা চুরি হয়েছে। সামনে একটা গোসাই মন্দির, সেখানেও কিছু রূপোর সামগ্রী চুরি হয়েছে। তাছাড়াও ছিল আমাদের পার্শ্ববর্তী গ্রাম আছে কৃষ্ণনগর, সেখানে মহাপ্রভু মন্দির, কালী মন্দির, সেখানেও বেশ কিছু সামগ্রী চুরি হয়েছে। তো এই জন্য এলাকাবাসী হিসেবে আমরা খুবই আতঙ্কিত এবং আমরা চাই দুষ্কৃতীদের অবিলম্বে ধরে আমাদের যাতে মায়ের গয়নাগাটি সব উদ্ধার হয়, তাহলে এলাকার মানুষ একটা স্বস্তি পাবে। আর প্রশাসন যারা এই ব্যাপারে সহযোগিতা করে, তার জন্য আমরা সাংবাদিকদের বন্ধুকেও বলবো যে আপনারা একটু সাংবাদিকরা হয়ে আমাদের প্রশাসনের উপর। পাশাপাশি যশপুরের কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা শুভেন্দু ব্যানার্জি বলেন, কৃষ্ণনগর গ্রাম যশপুর পঞ্চায়েতের মধ্যে আমাদের এই মন্দির 500 বছরের পুরনো মন্দির। কারণ গত রাত্রে এখানে ডাকাতি হয়ে যায়। নিতাই গৌড়ের 2খানা করে চেন, কৃষ্ণ বলরাম এবং আরও যে মূর্তিগুলো ছিল তাদের মোট 6খানা চেন, কৃষ্ণের হাতের বাঁশিটা পুরো ভাঙতে পারেন, ছাড়ানোর জন্য দুদিকে কেটে নিয়েছে, মাথায় একটা করে মুকুট এবং ভোগের বড় বড় থালা, প্রণামী বাক্সের যত টাকা পয়সা ছিল সমস্ত। এছাড়া যে মন্দিরের পুরোহিত, সেই মন্দিরের ভেতরের বাড়ির তালা ভেঙে সেখান থেকেও 2টো কানের এবং সোনার 1খানা চেন, সেটাও চুরি হয়ে গেছে। মঙ্গল আরতি করার জন্য আমাদের যে পুরোহিত মন্দিরে আসে, মঙ্গল আরতি করতে এসে দেখে মন্দিরের বারান্দার তালা ভাঙা, ভেতরের তালা ভাঙার পরে সে আমাদের বাড়ি যায় এবং সঙ্গে সঙ্গে আমরা ছুটে আসি। গ্রামের সমস্ত মানুষ ছুটে আসে, কারণ গ্রামের মানুষের সমস্ত ভালোবাসার ধন হচ্ছে নিতাই গৌর। এসে আমরা দেখছি যে এই চুরি ডাকাতি হয়ে গেছে। এই মন্দিরে যেগুলো চুরি হয়েছে এগুলো কি সব সোনার? না, চেনগুলোর উপর, হ্যাঁ, 3টে বাঁশি এবং ওই 6খানা চেন, মাথার মুকুট, এগুলো সব রূপুর চাঁদির এবং ঠাকুরের বাসনপত্র কিছু, তার সঙ্গে প্রণামী বাক্সতে বেশ কিছু টাকা পয়সা থাকে, সেগুলোও সব ভেঙে চুরি হয়ে গেছে। আনুমানিক মূল্য কত হবে? আনুমানিক 3 থেকে 4 লাখ টাকা। কটা তালা ভেঙেছে? তালা ভেঙেছে 2খানা, 4খানা, 5খানা। পুলিশ প্রশাসনকে খবর দিয়েছেন? পুলিশ প্রশাসন এসেছে এবং এটা আমরা আরও উচ্চ স্তরের তদন্ত চাইছি। এসপি আসুক, দরকার হলে কুকুর নিয়ে আসুক, কারণ এর সঙ্গে পুরো এলাকার মান সম্মান জড়িয়ে আছে। 500 বছরের এই ধরনের কোনো ইতিহাস নেই। কি কারণে হচ্ছে? একই সঙ্গে আরও শুনলাম পাশাপাশি গ্রামে 3-4টে মন্দিরের এইসব ডাকাতি হয়েছে। যাতে এর সঠিক তদন্ত হয়, তার জন্য আমরা সমস্ত গ্রাম ঝাঁপিয়ে পড়ব। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স, NGO ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 0346229627।
7449000072 9732202011 8207037404 সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। কেন্দ্রীয় পরিবহন নীতির বিরোধিতায় দেশজুড়ে ট্রাক চালকদের বিক্ষোভ আন্দোলন চলছে। তাতে বাদ নেই বাংলাও। প্রতিদিনে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ট্রাক চালকদের অবরোধ বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে। এবার তার আঁচ এসে পড়ল আমাদের জেলা বীরভূমেও। আজ বুধবার ৩রা জানুয়ারি সপ্তাহের তৃতীয় কাজের দিনে মুরারই ব্লক এলাকার মুরারই ১ নম্বর ব্লকের আবদুল্লাহপুর মোড়ে আধ ঘন্টা ধরে বিক্ষোভ আন্দোলন দেখায় ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের সদস্যরা, যার ফলে মুরারইয়ের একাধিক রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ল ট্রাক চালকদের প্রতিবাদে বিক্ষোভে। জানা যায় মুরারই বাজার ঢোকার ও বের হওয়ার ক্ষেত্রে সাধারণ যাত্রীদের চরম হয়রানির শিকার হতে হয়। প্রসঙ্গত, যে আইন আনা হয়েছে তাতে বলা হয়েছে যদি কোনো চালক দুর্ঘটনা ঘটায় তাহলে তার 10 বছর পর্যন্ত জেল এবং সঙ্গে কয়েক লাখ টাকা জরিমানা হতে পারে। সেই আইন কোনোভাবেই মেনে নিতে পারছেন না ট্রাক চালকরা, আর তাই শুরু হয়েছে বিক্ষোভ প্রতিবাদ। এদিন তাদের পক্ষ থেকে জানানো হয়, আমি সিসপুর শেখ মুরারই 1 নম্বর ব্লক প্রেসিডেন্ট। যে আমাদের সরকার যে আন্দোলন যে আইনটা তৈরি করেছে কালা আইন, তার বিরুদ্ধে দাঁড়াচ্ছি আমরা। সে আমাদের কালা আইনটা যেমন উঠিয়ে নেয়, তার জন্য আমরা রাস্তায় প্রত্যেক ড্রাইভারদেরকে বুঝাচ্ছি বা গাড়ি চালাতে বন্ধ করতে বলছি। তাদের জন্য জল পানির ব্যবস্থা করা হয়েছে বা আমরা তাদেরকে স্ব ইচ্ছে খাওয়াচ্ছি, ভালোভাবে বুঝিয়ে তাদেরকে গাড়িগুলো ঘুরিয়ে দিচ্ছি। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনার কি দিন দিন ওজন বাড়ছে? ফ্যাট বা ভুঁড়ির সমস্যা? কিছুতেই ওজন কমাতে পারছেন না? আর দেরি না করে বাড়িতে থেকেই সঠিক ডায়েট চার্টের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে ওজন বা ফ্যাট কমাতে শুরু করুন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। প্রয়োজনে ওজন বাড়াতে পারবেন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। যোগাযোগ করুন কবিগুরু ওয়েলনেস সেন্টার, টাইগার ক্লাবের সন্নিকটে, চুরিপাড়া, সিউড়ি, বীরভূম। মোবাইল নম্বর 9153121371 8900251912। ফিরে এলাম বিরতির পর। আজ বুধবার ৩রা জানুয়ারি মুরারই ১ নম্বর ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাড়া বৈঠক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন পাড়া বৈঠক অনুষ্ঠানটি মুরারই ১ নম্বর ব্লকের অন্তর্গত মোহরাপুর অঞ্চলের রতনপুর গ্রামে আয়োজন করা হয়। এদিন অভিভাবক হিসেবে উপস্থিত ছিলেন মুরারই ১ নম্বর ব্লকের ব্লক সভাপতি বিনয় ঘোষ, মুরারই ১ নম্বর ব্লকের মহিলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নূরজাহান বিবি। এদিন এই পাড়া বৈঠক অনুষ্ঠানে আগামী 2024 সালের লোকসভা ভোটকে পাখির চোখ করে আলোচনা করা হয়। সেই সঙ্গে মমতা ব্যানার্জির বিভিন্ন প্রকল্পগুলির সুফল সর্বসাধারণ পাচ্ছে কিনা তা এই পাড়া বৈঠক অনুষ্ঠানে উঠে আসে। এদিন মুরারই ১ নম্বর ব্লকের ব্লক সভাপতি বিনয় ঘোষ জানান, আজকে মহিলাদের পাড়া বৈঠক রাজ্যের কর্মসূচি, কেন্দ্রীয় ভোটারদের নির্দেশিত কর্মসূচি মেয়েরা করছে। আমরা যতটুকু পারি সুবিধা থাকছি। পাড়া বৈঠকে রাজনৈতিক আলোচনা হচ্ছে মেয়েদের নিয়ে, মেয়েদেরকে কাজে লাগানো হবে এবং মেয়েরা মেয়েদের জন্য বলবে, এটাই আমাদের উদ্দেশ্য। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়।
চেম্বার দুবরাজপুর ওয়ার্ড নম্বর 6 মা আনন্দময়ী মন্দিরের পাশে বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার খয়রাসোল থানার ভীমগড় শিব মন্দির সংলগ্ন হনুমান মন্দির ও মূর্তিটি ভেঙে যায়। মন্দির ও মূর্তিটির সংস্কার পরবর্তীতে ভীমগড় হনুমান কমিটির উদ্যোগে আয়োজনে ভীমগড় শিব মন্দির সংলগ্ন এলাকায় বহু সংখ্যক মহিলা অজয়নগর থেকে কলসযাত্রার মাধ্যমে বাড়ি এনে হোমযজ্ঞ ও শাস্ত্রীয় আচার মেনে হনুমানজির মন্দির ও মূর্তি পুনঃপ্রতিষ্ঠা পরবর্তীতে উদ্বোধন করা হয়। আজ বুধবার 3রা জানুয়ারি সকাল থেকেই চলছে উদয়াস্ত তারক ব্রহ্ম নাম সংকীর্তন। দুপুরে অচিন্ত চৈতন্য ব্রহ্মচারী শ্রীমুখে ভাগবত পাঠ, রাতে রয়েছে বিচিত্রানুষ্ঠান, সেই সঙ্গে রাত্রে কয়েক হাজার ভক্তদের জন্য প্রসাদ সেবার ব্যবস্থা রয়েছে। এদিন উপস্থিত ছিলেন গীতা ভবনের অধ্যক্ষ তথা প্রতিষ্ঠাতা স্বামী সত্যানন্দজি মহারাজ, খয়রাসোলের সাধন সংঘ আশ্রমের স্বামীজি অচিন্ত চৈতন্য ব্রহ্মচারী, ভাগবত পাঠক বেণীমাধব ভট্টাচার্য, শ্রীদাম মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্টজন ভক্তরা, হনুমান কমিটির সদস্যরাও সাধারণ মানুষজন। এদিন গীতা ভবনের অধ্যক্ষ তথা প্রতিষ্ঠাতা স্বামী সত্যানন্দজি মহারাজ জানান, এখন তো আমরা বসে আছি খুব বিখ্যাত ভীমেশ্বর মন্দির, এই পাশেই গড়ে উঠেছে নতুন করে হনুমানজির মন্দির, নতুন প্রতিষ্ঠা হলো। ভীমগড় গ্রাম সার্বজনীনভাবে সর্বসম্প্রদায়ের মানুষ সংঘবদ্ধভাবে আজকে এই উদ্বোধনকে কেন্দ্র করে সকাল থেকে বিরাট একটা শোভাযাত্রা হলো, কলস যাত্রা। অজয় নদীতে এখান থেকে সবাই হেঁটে গিয়েছে, কয়েকশো ভক্ত, তারা সেখান থেকে জল নিয়ে কলস ভর্তি জল নিয়ে এখানে এসে মন্দিরে পৌঁছালো। এই মুহূর্তে উদ্বোধন হলো, পূজা অর্চনা চলছে, সারাদিন ব্যাপী রাম কথা, ভাগবত কথা, শ্রীমদ্ ভাগবত গীতার কথা আলোচনা হবে। সন্ধ্যাবেলা বহু ভক্তের প্রসাদ সেবার আয়োজন করা হয়েছে। হনুমানজি হচ্ছেন বাৎসল্য ভাব, সেখান থেকে শক্তি আমরা আশা করি আর কি। হনুমানজির যে জীবনী আছে সেখানে আমরা লক্ষ্য করে দেখেছি যে নির্ভরে নাহি ভয়, যদি সত্যিই প্রভুকে আশ্রয় করা যায়। তাই রামচন্দ্রের অযোধ্যাতে রাম মন্দির হচ্ছে, সেই মুহূর্তে এই ধরনের এইখানে একটা কাজ হলো আমাদের সিদ্ধপীঠ বীরভূমের এই ভীমেশ্বর মন্দিরের কাছে হনুমানজির মন্দির প্রতিষ্ঠা হলো। এটাও খুব আনন্দের ব্যাপার। সর্বসম্প্রদায়ের মানুষ এসেছেন দেখছি, সকলের মনে হাসি, সবার মুখে দেখতে পাচ্ছি হাসি, খুব আনন্দের মধ্যে সকলে এখানে সমবেত হয়েছেন। আমরাও গীতা ভবন থেকে এসেছি, অচিন্ত মহারাজ এসেছেন, বিভিন্ন মন্দির থেকে এসেছেন, শ্রীদাম মুখোপাধ্যায় সহ বিভিন্ন মন্দির থেকে বিভিন্নজন এসে পৌঁছেছেন। এখানে আনন্দ সহকারে উৎসব পালিত হচ্ছে, খুবই আনন্দ হচ্ছে। পাশাপাশি দিন ভীমগড়ের মনোজ কোঠাল বলেন, আমাদের এখানে আগে হনুমান মন্দির ছিল, এরকম সুন্দর এবং মানে ভালো মতো ছিল না। হনুমান মূর্তিটি হঠাৎ দেখছি ভেঙে যায় এবং মন্দিরটা একটু পুরনো হয়ে যায়। তাই আমাদের সমস্ত ছেলেরা চিন্তা ভাবনা করলাম একদিন যে এটা আমরা নতুন করে উদ্যোগ নিয়ে যদি বানাতে পারি তো খুবই মঙ্গল হয়। এবং গ্রামের আরও 2-4 জনের সঙ্গে আলোচনা করে জানলাম যে হ্যাঁ করো, সবাই উদ্যোগ দেবে। সেই হিসাবে আমরা আজকে এই হনুমান মন্দিরটা প্রতিষ্ঠা করার করলাম। যাই হোক, যতটুকু পেরেছি করেছি। আজ সকাল 8টায় আমরা আমাদের গ্রামের সমস্ত মহিলাদের নিয়ে এবং বাচ্চাদের নিয়েছে এবং সমস্ত পুরুষ মানুষ নিয়ে অজয় নদী থেকে বাড়ি এনে আমরা কলস যাত্রা হিসেবে বাড়ি এনে আমাদের মন্দিরে প্রতিষ্ঠা করলাম। এখন আমাদের পুজো আরম্ভ হয়েছে। দুপুরে অনুষ্ঠান আছে, আমাদের ভাগবত গীতা আছে এবং এক নাম তো হচ্ছেই, ভাগবত গীতা পাঠ হবে এবং এক নাম তো হচ্ছেই। সন্ধ্যায় আমাদের মহোৎসব আছে এবং 7টায় আমাদের একটা বিচিত্র অনুষ্ঠান করে আমরা আজকের মতো এখানে শেষ করব। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাসোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।